ভ্যাবাচ্যাকা খেয়ে আছে। তার ছেলের এমন নাম কেন বোধগম্য নয় তার। কিঞ্চিত ভাবনায় মশগুল সে। ব্যাপারটা বেশ ঘোলাটে তার কাছে। পৌষী নিচে ঠোঁট কামড়ে ধরল। মুখ ফসকে বলে দিয়েছে সে। এখন তার প্রফেসর বাপকে আবার চেঁচাবে তার উপর। সৌরভ নিজ মনে বিড়বিড় করল, পুরো মায়ের কপিকাট। তার মাও তো তাকে কম জ্বালায়নি। এ মেয়েটাও আরাফকে জ্বালিয়ে অঙ্গার করে ছাড়বে, নয়তো বংশের মুখ উজ্জ্বল করবে কিভাবে। সৌরভ বসার ঘর ছেড়ে উঠে দাঁড়ালো। মেয়ের দিকে এক পলক তাকালো। সামান্য ধমকে এই মেয়ে কেঁদে কেটে একাকার। ধরাও চায় না, ছোঁয়াও চায় না। মেয়ের শ্বশুর শাশুড়ি এসে হাজির। বড় অদ্ভুত সম্পর্ক জুড়েছে সে। গৌরব পৌশীকে নিচে রুমে নিয়ে এলো। মাথায় আলতো করে হাত বুলিয়ে বুঝিয়ে গেল অনেকক্ষণ। এবার থেকে পড়াশোনায় যেন ফাঁকিবাজি না করে। পৌশীও সায় দিল। সে এবার থেকে অবশ্যই পড়বে, তবে এবার থেকে বড় পাপাকে নিচের পাপা বলবে সে। গৌরব হাসলো। তারপর রুম ছেড়ে বেরিয়ে গেল। সাফা পৌশীর দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। তার এমন তাকানো দেখে পৌশী নাক টানা বন্ধ করে ইশারায় দরজা বন্ধ করতে বলল। সাফা দরজা বন্ধ করতে পৌশী মুখ টিপে হাসতে হাসতে গড়াগড়ি খেল। সাফা ভ্যাবাচ্যাকা খেল। এই মেয়ের মাথায় কি সমস্যা আছে নাকি? একটু আগেই কেঁদে কুটে চোখ ফুলিয়ে এলো, আবার এখন দাঁত বের করে হাসছে। বিস্ময় ধরে না রাখতে পেরে জিজ্ঞাসা করলো, তুই হাসিস কেন পৌষি? একটু আগেই তো মরা কান্না ঝুড়ে দিলি দেখলাম। পৌশী দাঁত কেলিয়ে জবাব দিল, ও তুই বুঝবি না। পাপার বকা থেকে বাঁচতে এটাই আমার নিনজা টেকনিক। আর বড় পাপা তো আছেই আমাকে বাঁচানোর জন্য। দারুণ না আইডিয়াটা? সাফা থ হয়ে আছে। কিন্তু চোখে এত জল কেমনে আনলি? আমার তো মাথা ভন ভন করছে। সব নিনজা টেকনিক। এসব অভিনয় তো আমার বাঁ হাতের খেল। সাফা আর জবাব দিল না কিছুই। এই মেয়ে মহা ধরিবাজ। নাস্তার টেবিলে সবার আগে গিয়ে বসেছে পৌশী। পাশে সাফা আরিবা। গৌরবের পাশে চেয়ার টেনে এসে তার পাশে বসেছে। সৌরভের দিকে একদমই তাকাচ্ছে না। সৌরভ আর চোখে মেয়েকে দেখছে। এই মেয়েকে সামান্য বকলেও তখন বড় পাপার পাশে ঘুরঘুর করবে। আরাব আসতেই দেখলো তার চেয়ারে পৌশী বসে আছে। সে এসে চোখ রাঙালো। আমার চেয়ার ছেড়ে উঠো পৌষি, তোমার চেয়ার ওপাশে কিন্তু। পৌশী ঘাড় বাঁকা করে তাকালো আরাবের দিকে। সবার সামনে তাকে তুমি করে ডাকে, আবার পৌশী বলেও কি সুন্দর করে ডাকবে। কিন্তু যখন কেউ থাকবে না তখন বলবে, ওই পৌষ মাস সর এখান থেকে। সে সুন্দর করে জবাব দিল। তুমি বসবে আরাফ ভাই? আরাব তীক্ষ্ণ নজরে তাকালো। সুন্দর করে তাকে আরাব ভাই ডাকা মানে নিশ্চয়ই কু মতলব আছে এর মনে। রয়ে সয়ে জবাব দিল সে। না বোন, তুমি এখানেই বসো, আমি বরং পাশের চেয়ারে বসছি। আরাবের বোন ডাকা শুনে সৌরভ গৌরব দুজনেই তার দিকে তাকালো। আরাবের সাথে চোখাচোখি হতে তিনজনেই লজ্জায় শেষ। এদের কাণ্ডে আরাব ফোত করে নিঃশ্বাস ছাড়লো। এখন সবার সামনে বউ ডাকবে নাকি? দুই বাপ তার জীবনটা তেনা তেনা করে দিল। এক বিচ্ছুকে তার জীবনে জুটিয়ে দিয়েছে। এই মেয়ে প্রতি মুহূর্তে তাকে ঘোল খাইয়ে ছাড়ছে। কখন কি করে তার কোনো হদিস নেই। সে চুপচাপ খাওয়া শুরু করলো। খাওয়ার মাঝে বুঝলো তার তরকারি বেশ ঝাল হয়েছে। তাও যেন তেন ঝাল নয়, একেবারে বোম্বে মরিচের ঝাল। খাবার রেখে ঝালে সে জিহ্বা বের করে দিল। আলিশার ছেলের এমন কাণ্ড হতবাক। এত ঝাল আসলো কোত্থেকে? পানিতেও আরাভের ঝাল কমলো না, বরং বাড়ল। শেষে না পেরে প্রিয়া চিনির বয়ম থেকে চিনি আরাভের মুখে তুলে দিল। এদিকে হতভম্ব খাবার টেবিলের সবাই। পৌশী ভয় পেল। সে তো একটু মরিচ দিয়েছিল, কিন্তু এমন ঝাল হবে জানতো না। ভয়ে তার চোখে পানি টলমল করছে। সত্যি সে জানতো না এমন হবে। এখন নিচের উপর রাগ হচ্ছে। খাবার আর মুখে দিল না, উঠে চলে গেল রুমে। আরাব খাবার রেখে চুপচাপ বসে আছে। মনের মাঝে রাগ তার ধলা পাকছে। সে জানে এই কাজ কে করতে পারে, তাও সবার সামনে খুব মুখ বুঝে সহ্য করছে। পৌষের এভাবে চলে যাওয়ারই তার সন্দেহকে সত্যি করলো।
খাওয়া শেষ করে সে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। বের হতেই দেখলো পৌষি কাছুমাছু হয়ে তার দিকে তাকিয়ে আছে। সে দেখেও না দেখার ভান করলো। মাত্র বাইকে পা রাখতে যাবে তখনই পৌষি তার সম্মুখে দাঁড়িয়ে পড়ল। দু হাত দু কানে তার, কান্না ভেজানো নরম গলায় বলে উঠল, সরি আরব ভাই, আমি বুঝিনি মরিচটা এত ঝাল। আরাব জবাব দিল না, চোখের নজর নিচের দিকেই রাখলো। বাইক স্টার্ট করার জন্য চাবি ঘোরাতেই পৌষি আবারও বলে উঠল, আরব ভাই সরি বললাম তো, আমি বুঝিনি, মাফ করে দাও না। আরাব বাইকের স্টার্ট না দিয়ে থামিয়ে বলল, ঠিক আছে, মাফ করব এক শর্তে। কিসের শর্ত? তোকে 5 প্লেট ফুচকা খেতে হবে বোম্বে মরিচ দিয়ে। পৌষি আটকে উঠল। বোম্বে মরিচের ফুচকা খেলে সে তো অক্কা যাবে, কিভাবে খাবে? নিশ্চুপ রইল। আরাব ফের বলে উঠল, তাহলে তোকে মাফও করব না, যা সর আমার সামনে থেকে। পৌষি নিচের নাক টানলো, ফ্যাস ফ্যাস করে বলল, কিন্তু আমি কি ইচ্ছে করে তোমাকে ঝাল খাইয়েছি? তুমি পাপাকে কেন আমার রেজাল্ট দিয়েছো? তাই তো রাগ করে তোমার খাবারে এক টুকরো বোম্বে মরিচ মিশিয়ে দিয়েছি। এটা কি আমার দোষ নাকি? তোমার জন্যই তো হলো এসব। আরাব নিচের কপালে এক হাত ঠেকালো, মাথা বাঁকিয়ে বলল, তুই এত মাথা মোটা কেন পৌষ মাস? তোর রেজাল্ট কার্ড আমি কেন ছোট পাপাকে দেখাতে যাব? ছোট পাপা নিজেই পেয়েছে। ভোর সকালে তোকে ডাকতে গিয়ে তোর খাটের নিচে পেয়েছে, এটাই তোকে আমি তখন বলতে চেয়েছিলাম। অথচ তুই তো আমাকেই চোর বানিয়ে দিলি। তুই আসলে একটা নির্বোধ গাই গরু, যা সর আমার সামনে থেকে। পৌষি নাক ফুলালো, তেতে উঠল আরাবের উপর। আমার তো তোমার কাছে ক্ষমা চাওয়াই উচিত হয়নি। আসলে ওরা ঠিকই বলে তুমি একটা সংকর জাতি। তোমার সুন্দর চেহারার পেছনে একটা কালকে উঠে বাস করে। আমি আর কখনোই ক্ষমা চাইবো না, বলে দিলাম। আরাবও চেঁচালো, মনে হয় আমি তোর ক্ষমার জন্য মরে যাচ্ছি। পৌষি ভেঙচি কেটে হনহনিয়ে বাসায় ঢুকলো। আরাবও নিচের বাইক চালিয়ে বাইরে বেরোলো। 3 তলার বারান্দা থেকে গৌরব সবই দেখলো। এই দুজনকে নিয়ে বড্ড ভয়ে আছে সে। এই দুজনের মাঝে আদৌ প্রেম হবে তো? কিন্তু তারা যে ছোটবেলায় একটা অকাজ করে রেখেছে। কি হবে তখন, যখন জানতে পারবে ওদের দুজনের মাঝে একটা সম্পর্ক আছে? এই ভয়েই তো তার হৃৎপিণ্ডের ধুকপুকানি বেড়ে গেছে। আলেশবাকে ডাকলো, আরবের আম্মু, একটু পানি দাও তো। দুপুরের থেকে ঝুম বৃষ্টি। প্রকৃতিতে হেমন্ত হলেও আবহাওয়া যেন গ্রীষ্মের আর বর্ষাকালের মতো। হয় কাঠফাটার রোদ, নয়তো বর্ষাকালের মতো চলতে থাকে মুষলধারায় প্রবল বর্ষণ। পৌষে এখনো স্কুলে বাসায় ফেরেনি সে। এদিকে ঘড়ির কাঁটা 2টো বাজতে চলল। প্রিয়া ম্যামের ফেরার জন্য ব্যাকুল হয়ে উঠল। অসময়ের বৃষ্টিতে আসবে কিভাবে? যাওয়ার সময় কড়া রোদে বেরিয়েছে, তাই ছাতাও নেওয়া হয়নি। বাসায় তার পাপাও নেই। দুশ্চিন্তায় মাথায় হাত দিয়ে বসে আছে। তখনই আগমন হলো আরাবের। তার ছোট মাকে এত চিন্তিত দেখে জিজ্ঞাসা করলো, কি হয়েছে ছোট আম্মু? প্রিয়া আরাবকে দেখে যেন স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। চট করে বলল, বাবাজি, তুমি পৌষির স্কুলে যেতে পারবে? ও তো স্কুলে যাওয়ার সময় ছাতা নিয়ে যায়নি। আরাব বিনা বাক্যে রাজি হলো। যেভাবে ফিরে এলো সেভাবে আবার বেরিয়ে পড়লো। বাইকে বসতেই তার মনে পড়লো তার রেইনকোট লাগবে, আর পৌষের জন্য একটা ছাতা। অবশ্য সে বলার আগেই প্রিয়া ছাতা নিয়ে বের হয়ে এলো। পাশে আলিশবার হাতে তার রেইনকোট। মৃদু হেসে বলে উঠল, বলার আগেই দেখি দুজনে হাজির। প্রিয়াও মৃদু হাসলো। আলিশবা ছেলেটিকে টিপ্পনি মারলো। ভালো কাজে যাচ্ছ, তাই দ্রুত ছুটে এলাম। আরাব কিঞ্চিত অবাক। ভালো কাজ মানে? আমি কি আর কোনো কাজ করি না? প্রিয়া আরাবকে থামালো। আরে মজা করছো তোমার সাথে। তুমি যাও তো বাবাজি। আরাব যেতেই দুজনেই হেসে উঠল। ফোঁত শব্দ করে নিঃশ্বাস ছাড়লো প্রিয়া। আপু, আরেকটু হলেই তোমার ছেলে রেগে যেত। সারাক্ষণই তো সাপবেজির মতো লেগে থাকে সে আর পৌষি। এখন তোমার ছেলের মুড ঠিক আছে, তাই এ কথায় রাজি হয়েছে। আলিশবা হাসলো।
তিয়ার কাঁধে হাত রেখে জবাব দিল, আরে না রে, পৌষির বেলা একদমই রাখবে না। যেগুলো সবার সামনে দেখায় না, সবই লোক দেখানো। আপু, তাই যেন হয়। বসার ঘরে টিভি বন্ধ রেখে আরিবা জবাব দিল। কি নিয়ে কথা বলছো ছোট আম্মু? আলিশবা ধমক দিল। ছোট মানুষ, সব কিছুতে নাক গলাতে হবে তোর? আরিবা মনে মনে ফুঁসে উঠল। সে কিসের ছোট? তার বয়স তো পৌষী আপুর থেকে মাত্র 2 বছরের কম। তাও নাকি সে ছোট? তার থেকে সব কথা লুকিয়ে যায়। মুড আচমকাই খারাপ হলো তার। পূর্ণি হতাশ হলো আরিবার কাণ্ডে। মলিন গলায় বলল, কি হয়েছে আপু? গাল ফোলালে কেন? আম্মু তো আমাকেও সব কিছু বলে না, তখন কি আমি গাল ফোলাই নাকি তোমার মতো? আরিবা ভ্রু কুঞ্চন করলো মুহূর্তে। 10 বছরের পুচকি মেয়ে নিচিকে তার সাথে তুলনা করে। কি সাংঘাতিক ব্যাপার! ঝুম বৃষ্টিতে ক্লাস বন্ধ দীর্ঘ 30 মিনিট ধরে। অন্ধকার আর বৃষ্টির তাণ্ডবে ক্লাসের সবাইকে ছুটি দিয়েছে। এই সুযোগ লুফে নিয়েছে ক্লাসের ছাত্রছাত্রীরাও। বারান্দায় গোল করে দাঁড়িয়ে কেউ বৃষ্টি দেখছে, আবার কেউ বৃষ্টির পানি নিয়ে জলকেলি খেলছে। এর ব্যতিক্রম নয় পৌষীও। সাফা আর তার আরেক বান্ধবী তিতলিকে নিয়ে জলকেলি খেলায় মেতেছে সে। তাদের সাথে ক্লাসের আরো 2জন ছেলে বন্ধুও আছে, পার্থ আর সারিফ। একে অপরের সাথে খুনসুটিতে মত্ত তারা 5 জন। কেউ কাউকে ছাড় দিচ্ছে না। এর মাঝে আগমন ঘটে আরাভের। সে সামনে এগিয়ে যাচ্ছে পৌষীকে ডাকার জন্য। তার মাঝেই ঘটে সবচেয়ে বড় অঘটন। আরাব আর তিতলির মাঝে হুট করে ধাক্কা লাগে। তিতলি তখন দরজার ভেতর থেকে বের হচ্ছে, আর তখনই আরাব বাহিরে দাঁড়ানো। তিতলি তাল সামলাতে না পেরে নিচে গিয়ে পড়ে, কিন্তু আরাব তখনও রেইনকোটের 2 পকেটে 2 হাত ঢুকিয়ে শঠান দাঁড়িয়ে আছে। তিতলির হাতে মুষ্টিবদ্ধ পানি গিয়ে পড়ে আরাবের জুতোর মাঝে। আরাব বিরক্তিতে ভ্রু কুঁচকালো, কিন্তু তিতলি হা হয়ে আছে আরাবকে দেখে। আহা, তার ক্রাশ বই আজ নিচেই ধরা দিয়েছে। এত হ্যান্ডসামও হয় কোনো পুরুষ মানুষ? তার তো মাথা ভন ভন করছে। এর আগেও সে কয়েকবার পৌষীকে বলতে গিয়েও বলতে পারেনি লজ্জায়, তার ক্রাশ বয়কে দেখানোর জন্য। 1 বছর আগে সে রাস্তায় দেখেছিল একবার আরাবকে। সেই থেকেই এই পাষণ্ড লোককে মন দিয়ে বসে আছে। মোবাইল নাম্বারে কল দিলেও রিসিভ করে না, তার নাম্বারগুলো ব্লক করে দেয়। কত নিষ্ঠুর পুরুষ! কিন্তু আজ অন্যরকম এক দিনের শুরু হলো তার। কত সুন্দর বৃষ্টিময় দিনে রোমান্টিক মোমেন্ট। ইস, এমন একটা মুহূর্ত সে ক্যামেরা বন্দি করতে পারল না। তার জন্য আক্ষেপে পড়ল। আরাব তখনও ভ্রু কুঞ্চন করে আছে। রুক্ষ ভাষায় তিতলিকে জিজ্ঞাসা করলো, পৌষী কোথায়? পৌষী তখন টেবিলের নিচে থেকে কিঞ্চিত নিচের মাথা বের করে জবাব দিল, এই তো আমি এখানে। আমাকে নিতে এসেছো আরাব ভাই? চক্ষুদয় গোল গোল করে তাকিয়ে আছে আরাব। চোখ দুটো কোটর থেকে বের হবার উপক্রম। বেঞ্চের নিচে 2 বেনুনি পাকানো আর গলায় সাদা স্কার্ফ ঝুলিয়ে বসে আছে তাদের ঘরের আদরে দুলারি। আরাভের মুখের কোণে হাসি। সে মিটমিট করে হাসলো। এই মেয়ে নাকি তাকে সামলাবে, অথচ এই মেয়েকে সামলাতে সামলাতে অর্ধেক জীবনই পার হয়ে যাবে তার। মাথা মোটা একটা। কবে বড় হবে এই মেয়ে? সে জবাবে বলল, জলদি বের হ, বাসায় যেতে হবে। পৌষী আরাবকে দেখে খুশিতে গদগদ হয়ে গেল। বেঞ্চের নিচ থেকে দ্রুত বেরিয়ে এলো। আরাব শুধু পৌষীর কাছে দেখে যাচ্ছে। পৌষী নিচের গায়ে লেগে থাকা ময়লা ছেড়ে ফেললো। আরাবের কাছে এসে বলল, চলো আরাব ভাই। তিতলি বোকার মতো দাঁড়িয়ে আছে। তার সাথে আরাব ভাই হ্যালো করেনি। কি অদ্ভুত লোক! সে চোখ মুখ কুঁচকে রাখলো। পৌষী তাকে বাই বলে চলে গেল। সাফা পার্থের সাথে বেরোলো। তিতলি তখনও ঠায় দাঁড়িয়ে আছে। আরাব বাইক স্টার্ট দিতেই পৌষী পেছনে গিয়ে বসলো। রেইনকোটের সামান্য কাপড় ধরে বসেছে সে। আরাব চেঁচিয়ে বলে উঠল, তুমুল বৃষ্টিতে ঘর থেকে বেরিয়ে এসেছি। দুপুরের খাবার এখনো পেটে পড়েনি, খিদেই পেট চোচো করছে। কিন্তু যাওয়ার সময় যদি তোর গাফিলতির জন্য কোনো দুর্ঘটনা হয়, আমি তোকে হাসপাতালে না নিয়ে এই পচা ডোবায় ফেলে যাব। কিন্তু পৌষী,
পৌষি অবাক হলো, সে আবার কি করেছে, তাই জবাব দিল ধীর গলায়। এত চেঁচাচ্ছ কেন? আমি আবার কি করলাম? এই পচা ডবায় ফেলে যাব কিন্তু পৌষি, তুই কিছু করিসনি, তাহলে শক্ত করে আমাকে ধরিস না কি জন্য? আশ্চর্য তো, আমি তো শক্ত করেই তোমার রেইনকোট ধরলাম, আবার কি ধরবো শক্ত করে? আরাব পেছন থেকে পৌষির এক হাত টেনে তার কাঁধে, অন্য হাত তার কোমরে পেঁচিয়ে রাখলো। পৌষি ফের অবাক হলো, এভাবে ধরতে হবে কেন? আগেই তো ভালো ছিল। উসখুস করলো কিছু সময়, কিন্তু আরাব ভ্রুক্ষেপহীন। সে বাইক স্টার্ট দিল। কিছু দূর যেতেই স্পিড ব্রেকার এলো সামনে। গতি কমাতে গিয়ে উল্টো পৌষে তীব্রভাবে বাড়ি খেলো আরাবের কাঁধের সাথে। সে নাক ধরে আছে। আরাব বাইক থামালো। অস্থির হয়ে বাইক থেকে নেমে পৌষে নাক ধরে দেখলো সিরিয়াস কিছু কিনা, কিন্তু বেশি সিরিয়াস নয় দেখে তবেই শান্ত হলো। সামনে ফার্মেসি দেখতে পেয়ে পৌষিকে সেখানে নিতে চাইলো, কিন্তু সে রাজি হয় না। আরাব তাকে বসিয়ে রেখে নিচে গেল দোকানে, কিছু ব্যথার ঔষধ নিয়ে ফিরছিল। আচমকাই দেখা হলো তার ভার্সিটির আরেকজন ছেলের সাথে। তাকে দেখে কাছে এসে কথা বলল, কুশলাদি জিজ্ঞাসা করে শেষে বলে উঠল, তোর বাইকে মেয়েটা কেড়ে আরাব? আরাবের চোয়াল শক্ত হলো মুহূর্তে। সে এক পলক কৌশিককে তাকিয়ে দেখল। মেয়েটি তখনও নাক ধরে আছে। আরাব কিছুটা রুক্ষ ভাষায় জবাব দিল, আমার কাজিন। কেন? সাফওয়ানের চোখে মুখে উচ্ছ্বাস উপচে পড়ল তখন। ওতে খুশিতে হুট করে যেন লাফিয়ে উঠল তার বক্ষস্থল। ফের বলে উঠল, ভালোই তো। আরাব চোখ মুখ কুঁচকে জবাব দিল, কিসের ভালো? সাফওয়ানের উপচে পড়া হাসি দিয়ে ফের জবাব দিল, তোর কাজিনকে সামলে রাখিস কিন্তু। সেটা তুই না বললেও রাখবো, আসছি। সাফওয়ান ঠোঁট কামড়ে হাসলো। তার তৃষ্ণার্ত চাউনি তখন পৌষের দিকে নিবদ্ধ, অথচ পৌষে এসব সম্পর্কে সম্পূর্ণ বেখবর। ঘরের ভেতর হুলস্থুল কাণ্ড। নাজমা সবাইকে ডেকে ডেকে তাড়া দিয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে। আজ তার বাবার বাড়িতে নেমন্তন্ন পড়েছে পুরো পরিবারের। তার বড় ভাইয়ের মেয়ের ঘরে নাতনি এসেছে। তার ভাতিজি প্রথমবার নানি হলো। তার বড় ভাই হলো বড় নানা। সে খুশিতেই বিশাল আয়োজন চলছে তার বাবার বাড়িতে। তাকে রাতের বেলায় মুঠোফোনে দাওয়াত দিয়েছে। এত আনন্দের মাঝেও তার বড্ড আফসোস হলো। আক্ষেপের সুরে তুলে নিজ মনে আওড়ালো, তার ঘরেও তো নাতি নাতনি আছে, কিন্তু সে কখন বড় দাদু হবে সে গৌরবকে ডাকলো। দেখলি বাপ, আমার বড় ভাই বড় নানু হয়ে গেল, কিন্তু আমার কপাল দেখ, আমার এত নাতি নাতনি, কিন্তু আমি কখন বড় দাদু হব? গৌরব মায়ের কথায় থ হয়ে গেল। তার মা কিসব আবল তাবল বকছে। বুড়ো বয়সে পাগল টাগল হয়ে গেল নাকি? সে নিজ মনে হাই হাই করলো। মায়ের কথায় জবাব দিলে হাসতে হাসতে, আমা কী সব বলো এগুলো? তোমার নাতি এখনও প্রাপ্তবয়স্ক হয়নি, আর পয়সি এখনও পিচ্ছি। এত তাড়াতাড়ি এদের বিয়ে হবে না মা। আর তার উপর তোমার নাতি এখনও বেকার। তোমার ছোট ছেলে বেকার ছেলের কাছে বিয়ে দিবে না, বুঝছো? নাজমা তেতে উঠল। কিসের বিয়ে দিবি আবার? ছোটবেলা তো বিয়ে দিলি, এখন আবার বিয়ে শাদী লাগবো না কি? দুজনে একলগে থাকলেই তো হয়। গৌরব জিবা কামড় দিল। মাথা দুলিয়ে জবাবে বলল, কি যে বলো না, ছোটোবেলায় মজার ছলে ওদের কালেমা পড়িয়েছি। এটা কি আর বিয়ে হবে? দুজনের বিয়ের সম্পর্কে অজ্ঞাত, ওরা জানতোই না বিয়ে কী জিনিস। বিয়ে যেমন দিস, মজা করে কর আর সত্যি করে কর, সেটা বিয়েই ছিল। তখন দুজনে তো হাসতে হাসতে কবুল বলেছিল। মা তখন তো দুজনে পিচ্ছি, একজনের 8 বছর, অন্যজনের 5 বছর। বিয়ে কী জিনিস সেটা কি আর বুঝতো নাকি? তাই মজায় মজায় জবাব দিয়ে দিয়েছিল। তো এখন কি তাদের বলা উচিত না? মা এখনও সময় আসেনি, আরও 5 বছর পর তাদেরকে বলবো। এত জলদি বললে সমস্যা হবে। এতদিন আমি বাঁচবো? তোর বাপটাও নরম হয়ে গেছে, কোন দিন মরে টরে যায় ঠিক নাই। আমাদের বেঁচে থাকা অবস্থায় ওদের সংসার দেখাবি না বাপ? গৌরবের চোখ ছলছল। মায়ের মুখে মরণের কথা শুনে তার বুকটা ধুকধুক করছে। কষ্ট হচ্ছে ভাবতে, কিন্তু সে নিরুপায়। পৌষিটা এখনো ছোট, আরাবটাও অপ্রাপ্ত বয়স্ক।
তার উপর দুজন দুজনকে মানবে কি না তাও সন্দেহ। কেমনে কি হবে তার মাথায় আসছে না। তবুও মায়ের কথায় সান্ত্বনার বাণী ছুড়ল। আচ্ছা দেখি মা কি করা যায়, এখন জলদি তৈরি হয়ে নাও, আবার দেরি হয়ে যাবে।